ভীষণ ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ট্যুরিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব মোখলেসুর রহমান। আমরা মূলত ওনার একটা বই নিয়ে কথা বলছি। ওনার বই হচ্ছে আমার পর্যটন ভাবনা। তো এই বইটি ছাড়াও ওনার আরও বেশ কিছু বই প্রকাশিত আছে, অন্তত 13টি বই প্রকাশিত আছে, যার ভিতরে 4টি বই উচ্চ মাধ্যমিক স্তরে এবং 2টি বই স্নাতক স্তরে পড়ানো হচ্ছে। জনাব মোখলেসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। ধন্যবাদ। আপনি তো জানেনই যে আমরা আপনার বইটা নিয়েই কথা বলছি। আমরা আজকে আপনার দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আপনার দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যটন জীবন তৈরি করে। এটা অনেক বড় ব্যাপার। পর্যটন কি আসলেই জীবন তৈরি করে? আমি শুরুতে সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি এই বিষয়টাকে কেন্দ্র করে কতগুলো বিষয় ভেঙে ভেঙে আলোচনা করতে চাই। এটি একটি ফিলোসফিক্যাল স্টেটমেন্ট। আমার এই যাবৎকালের জীবনে আমি দুটো ফিলোসফিক্যাল স্টেটমেন্ট দিয়েছি পর্যটনকে কেন্দ্র করে। জীবন জুড়ে পর্যটন, ইংরেজিতে এটাকে বলি ট্যুরিজম থ্রু আউট দ্য লাইফ, অ্যান্ড এইটা আমার সেকেন্ড স্টেটমেন্ট, ফিলোসফিক্যাল স্টেটমেন্ট। পর্যটন জীবন তৈরি করে, পর্যটন ক্রিয়েটস লাইফ। আমরা সকলেই একটা বিষয় কমনলি জানি যে ঈশ্বর আত্মা তৈরি করে। আত্মাটি দেহে আসে। আত্মা যখন দেহে আসে তখন একটি প্রাণী, আমি যদি মানুষের কথা বলি, তাহলে সে একটি চেতনাগত মানুষে রূপান্তরিত হয়। এখন এই চেতনাগত মানুষ মানে মানুষ হয় কখন? মানে একজন পরিপূর্ণভাবে মানবিক মানুষ তখন হয় যখন জীবনধর্মী সমস্ত প্রকার শিক্ষাগুলি গ্রহণ করে। আচ্ছা, তার পূর্বে আমরা মানুষকেও অমানুষ শব্দ বলি অথবা অন্য কোনো নামে তাকে নিন্দামন্দ করি, কিন্তু তাকে মানুষ বলি যে মানুষটি একটি সামগ্রিকভাবে সার্বিক মানবিক মানুষ। তো পর্যটন যেহেতু একজন মানুষের সমস্ত জীবনধর্মী কর্মকাণ্ডগুলি পরিচালনা করে অথবা তার মাধ্যমেই একটি জীবন পরিচালিত হয়, সেই কারণের জন্যই পর্যটন জীবন তৈরি করে। আমি আমার প্রথম স্টেটমেন্টের দিকে একবার যাই, পরে এই জায়গাতে আবার ফিরে এসেছি। আমার প্রথম স্টেটমেন্টটি ছিল জীবন জুড়ে পর্যটন। অর্থাৎ আমরা যদি বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে বিষয়টাকে না দেখার চেষ্টা করি, তাহলে পর্যটন হলো একটি সমগ্র জীবনের, একজন মানুষের সমগ্র জীবনের সমস্ত ধরনের কাজের চক্ষু। আচ্ছা, তো তা যদি হয় তাহলে পর্যটনের বাইরে একজন মানুষের যাবার কোনো সুযোগ নেই। আমি যদি পর্যটনকে একটি বাবল কল্পনা করি, এটি গ্লোবের মতো, এবং মানুষ তার ভেতরে বাস করে, তাহলে এই পর্যটন কিন্তু তার জন্য একটি সামগ্রিক, একটি রক্ষা কবচের মতো। তো এই যে সামগ্রিক রক্ষা কবচের মতো মানুষ, পর্যটনের সাথে মানুষের সম্পর্কটা কোন জায়গাতে? মানুষ কতিপয় উপাদান নিয়ে মানুষ বেড়ে ওঠে এবং বেঁচে থাকে, এবং পর্যটনের জন্য সেই একই উপাদানগুলি একই রকমভাবে প্রয়োজন পড়ে। আমি যদি উদাহরণ দিই, মানুষের জন্য খাদ্য লাগে, পর্যটকের জন্য খাদ্য লাগে। মানুষের জন্য বাসস্থান লাগে, পর্যটকের জন্য বাসস্থান লাগে। মানুষের জন্য শিক্ষা লাগে, বিনোদন লাগে, পর্যটকের জন্য শিক্ষা বিনোদন লাগে। তো এটি কেন লাগে? এটি লাগে এই কারণের জন্য যে মানুষই মূলত পর্যটক, এবং মানুষ যে স্থানে বাস করেন, আমরা যাকে প্লেস বলি, এটি তার বাসস্থান। একজন এই মানুষই যখন গন্তব্যে যান, অর্থাৎ পর্যটক যে স্থানে যায় তাকে গন্তব্য বলা হয়, ডেস্টিনেশন, সেখানেও তার এই প্রত্যেকটা জিনিসই তার লাগে। তাহলে তা যদি লাগে, তাহলে মানুষের জীবনের জন্য যা প্রয়োজন মানুষের গন্তব্যে একই প্রয়োজন। ম্যাটার ইজ ভেরি সিম্পল। তো ফলে মানুষের জীবনের সকল উপাদানগুলি, পর্যটকের জীবনের জন্য সকল উপাদানগুলি, বা পর্যটনের জন্য এই উপাদানগুলি
একেবারে একনিষ্ঠ অবস্থায় লাগে, যে জন্য পর্যটনকে জীবন থেকে কোনোভাবে আলাদা করবার কোনো সুযোগ নেই। অর্থাৎ যেখানে মানুষ সেখানে পর্যটন আছে, এবং যেখানেই পর্যটন আছে সেখানে মানুষকে অবশ্যই বাধ্যতামূলকভাবেই তাকে থাকতে হবে, একে অবিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। এবং এটি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা একটা দিকে দেখার বিষয়। আমি অন্য একটা দিকে যদি যাই, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি আছে, স্বাস্থ্য, জন্মের পরেই স্বাস্থ্যের প্রয়োজন পড়ে, স্বাস্থ্য পর্যটন, খাদ্য পর্যটন, শিক্ষা পর্যটন, সাহিত্য, সাংস্কৃতিক পর্যটন, ব্যবসায়িক পর্যটন। তাহলে মানুষের কর্মকাণ্ড ভিত্তিক বিষয়ে যদি চিন্তা করি, তাহলে পর্যটনের কর্মকাণ্ড এবং মানুষের কর্মকাণ্ড একই সাথে যুক্ত হয়েছে। তো যে কারণের জন্য জীবনকে পর্যটনের কাছ থেকে আলাদা করবার কোনো সুযোগ নেই। তো যে কারণের জন্য আমি বলেছি যে জীবন জুড়ে পর্যটন, এটি একেবারে জন্মের পর থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত। এবার প্রশ্নটি হলো যে এই যে মানুষের এক একটা স্টেজে মানুষ কিন্তু এক এক রকম ভাবে গড়ে ওঠে। তাহলে এক একটা স্টেজে গড়ে উঠবার জন্য মানুষের কতগুলি উপাদানের প্রয়োজন পড়ে। যেমন শৈশবকালে মানুষের সামান্য কিছু খাবার, অল্প কিছু বস্ত্র লাগে, তারপরে মানুষের জন্য শিক্ষা লাগে, তারপরে মানুষের জন্য কর্মসংস্থান লাগে, ব্যবসা লাগে, তারপরে আবাস লাগে, এই নানান কিছু লাগে। তো এই বিষয়গুলি যেহেতু মানুষের জীবনের প্রত্যেকটা উপাদান পর্যটনের উপাদানের সমার্থক, তো সেই কারণের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে এই যে মানুষ বেড়ে ওঠে, এই বেড়ে ওঠার জন্য পর্যটন তার সাথে থাকে। এবং এই যে বেড়ে ওঠাটাতে পর্যটন তাকে যত সহায়ক শক্তি হিসেবে যুক্ত থাকে, সেই মানুষটি তত উপযোগী অবস্থায় বেড়ে ওঠে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা দেবে। একজন মানুষ, একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই ছেলেটি হার্ভার্ডে একটি বিশ্ববিদ্যালয়ে চান্সকারী। তাহলে এই যে হার্ভার্ডে সে যাচ্ছে, এটি প্রথমেই তার শিক্ষা পর্যটন। এবং বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এই ছেলেটি বা মেয়েটি যেভাবে গড়ে উঠত, ও হার্ভার্ডে যাওয়ার জন্য কিন্তু সে ভিন্ন রকমভাবে গড়ে উঠছে। তাহলে এই যে একটি শিক্ষা পর্যটন, এই শিক্ষা পর্যটন তাকে কিন্তু জীবনটাকে অন্যভাবে তৈরি করে দিচ্ছে। মানে পর্যটন এক এক স্টেজে এক এক ধরনের প্রভাব ফেলে। এক এক ধরনের প্রভাব শুধু ফেলে না, একই রকমভাবে অবদান রাখে। আচ্ছা, মানুষের জীবনের উপর বহুমাত্রিক উপাদান পর্যটনের, এবং এই উপাদানের মাত্রাগত জায়গা এটা এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না। কারণ পর্যটনের প্রভাবও কিন্তু তিন ধরনের: প্রত্যক্ষ প্রভাব, পরোক্ষ প্রভাব এবং আবেশিত প্রভাব। আচ্ছা, আমি আবারও এখানে মানে আবেশিত প্রভাব যেটা, এটা যদি একটু। প্রত্যক্ষ প্রভাব হলো, আমি একটি জায়গা দেখতে গেলাম, ওই জায়গাটি দেখে আমার মনের ভেতরে আনন্দ, অথবা ওই রকম একটি জায়গা তৈরি করবার জন্য, অথবা আমার বাড়িটিকে ওই রকম একটি আঙ্গিকে তৈরি করবার জন্য, এই যে আমার মনের উপর একটি মনস্তাত্ত্বিক প্রভাব, এটা প্রত্যক্ষ প্রভাব। আচ্ছা, এবার পরোক্ষ প্রভাব হলো যে আমি ওই জায়গাটি দেখলাম, কিন্তু ওখান থেকে আমি যে চিত্রটি পেলাম বা আমার যে ইমপ্রেশনটা তৈরি হলো বা ইমেজ আমার মনের ভেতরে যে তৈরি হলো বা প্রভাব তৈরি হলো, এটি দিয়ে আমি অন্য একজন মানুষকে প্রভাবান্বিত করার চেষ্টা করি যে ওই জায়গাটিতে আমি দেখতে গেছিলাম, অসাধারণ একটা জায়গা, এখানে তুমি দেখতে যেতে পারো। এটি হলো পরোক্ষ। এবার আবেশিত প্রভাব হলো যে আমি ওখান থেকে ওই পর্যায়ের মানে কনভিন্সড হলাম, অথবা আমি এটাকে এমন একটি পর্যায়ে নিলাম যে আমি এটাকে পর্যটকদের উদ্দেশ্যে যে আমি কথাটি বলছি, ব্যাপারটি এমনটি না, আমি অন্যদেরকেও বলছি। এবং সেটা কিভাবে বলছি? আমি বলছি যে ওই জায়গাটি যতটা পরিচ্ছন্ন সুন্দর করে রাখা হয়েছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরাও রাখতে পারি। আচ্ছা, তাহলে এক পর্যটন কিন্তু আমাকে বহুমাত্রিক আমার উপর প্রভাব সৃষ্টি করছে, এবং এই প্রভাবটি ব্যক্তি, সমাজ অথবা পরিবারের উপর ভিন্ন রকমভাবে কিন্তু একটা প্রভাব বিস্তার করছে। পর্যটনের এই যে তিন ধরনের প্রভাব কিন্তু পর্যটন করে। যে ছেলেটি হার্ভার্ডে গেল, ও যখন ওখান থেকে তার বিষয়ে যখন
মানে অনেক বেশি মানসম্মত শিক্ষাটি গ্রহণ করলো, তখন তার মধ্যেও এই প্রভাবগুলি কিন্তু এই শিক্ষা পর্যটন তৈরি করতে পারে। সে বাংলাদেশের ছেলেমেয়েদেরকে বলতে পারে যে লেখাপড়া যদি করতে হয় তাহলে যেভাবেও হারবার্ডে আসো। এটি একটি প্রত্যক্ষ প্রভাব। পরোক্ষ প্রভাব হলো যে আমরা যদি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়কে হারবার্ডের মতো করতে পারতাম, এটি একটি বিষয়। আর কি বলে প্রভাব, আবেশিত প্রভাব হলো যে ফিরে এসে অন্যান্য মানুষজনদেরকে নিয়ে একটা আবহ তৈরি করা যে আমরা হারবার্ডের মতো না পারি, অন্যরকম করে হলেও তো কিছুটা তো করতে পারা যায়। এই যে দেখে আসার তার যে প্রভাব, তো এই যে পর্যটন তার জীবনের উপর যে প্রভাবটা ফেললো, এটা কিন্তু তার জীবনকে ভিন্ন রকমভাবে তৈরি করে দেয়। এবং তার যে প্রভাব, এই প্রভাবের পর ভিত্তি করে অন্য একজন মানুষের কাছে সে যখন মেসেজটা নিয়ে যাচ্ছে, সেটা তার জীবনকেও কিন্তু অন্যরকমভাবে তৈরি করছে। সুতরাং পর্যটন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর উপর এক এক রকমভাবে একটা প্রভাব সৃষ্টি করে এবং সেখান থেকে তার জীবন তৈরি হয়। কিন্তু আমি গত এপিসোডেও যে কথা বলেছিলাম সেটা এখনো বলতে চাই যে কোনো প্রকার নেতিবাচক কোনো বিষয়, ধারণা, শিক্ষা, কর্ম, এগুলি কোনোটাই পর্যটনের মধ্যে পড়বে না। আচ্ছা, আমি তো এইটাই একেবারে আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। হ্যাঁ, মানে আমি এইটাই বলতে প্রশ্ন করতে চেয়েছিলাম যে আপনি শুধু সব পজিটিভ বলতেছেন, পজিটিভ, তাহলে পর্যটনের কি কোনো কোনো আমরা নেগেটিভ হয়তো কোনো কিছু পর্যটনে ঢুকাচ্ছি না, কিন্তু পর্যটনে কি নেগেটিভ এফেক্ট আছে কিনা? আছে। এখানে আমি একটা উদাহরণ দিয়ে আসি। জি। দার্শনিক রুমি, হ্যাঁ, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বিষ কি? তিনি বলেছিলেন প্রয়োজনের অতিরিক্ত মানুষের যা, সেটা সর্ববিষ। আচ্ছা। তাহলে এই যে পর্যটন যদি কোনো জায়গাতে অধিক পর্যটক আসে, তাহলে এটা পর্যটনের জন্য বিষ। কোনো মানুষ সকল কাজ কাম বাদ দিয়ে তার টাকা আছে বলে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, এটাও পর্যটন না। তার মানে আমার প্রয়োজনের বাইরে আমি যত কিছু করব, সেটাই হলো আমার নেতিবাচক কর্মকাণ্ড। তো পর্যটন এটাকে ইতিবাচক করার জন্য পর্যটন সবসময় সকল কর্মকাণ্ডকে, অর্থাৎ পর্যটনের কর্মকাণ্ড মানে তো জীবনের কর্মকাণ্ড, এই সবগুলিকে একটা লিমিটের মধ্যে রাখার জন্য ধার্য করে দিয়েছে। এই লিমিটের মধ্যে থাকলেই পর্যটন, এই লিমিটের বাইরে গেলেই সেটা পর্যটনের নামে আমাদের সমাজের উপর, মানুষের উপর, জাতির উপর, গোষ্ঠীর উপর, সমাজের উপর, সভ্যতার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে, নেতিবাচক, এবং সেটি কখনোই আমাদের কাম্য না। আচ্ছা, আপনার দ্বিতীয় চ্যাপ্টারে আমি একটা খেয়াল করলাম, আপনি লিখেছেন পর্যটন জীবনের আরেকটি মৌলিক চাহিদার স্থান দখল করবে। এটি হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস থ্রু ট্যুরিজম, আইআইপিটি আম্মানে তারা একটি 2000 সালে একটি সম্মেলন করে এবং সেখানে তারা একটি ডিক্লারেশন দেয়। এই ডিক্লারেশনটির নাম হলো আম্মান ডিক্লারেশন 2000। এই আম্মান ডিক্লারেশনের মধ্যে তারা বলে যে পর্যটন, তারা প্রথম ডিক্লারেশন দেয় 1980 সালে। আচ্ছা। এবং এরপরে 20 বছর পরে আম্মানে তারা সম্মেলন করে। এর 20 বছর পূর্বে তাদের ভ্যানকুভারের সম্মেলন ছিল এবং সেটা তাদের প্রথম ঘোষণা ছিল, ফার্স্ট ডিক্লারেশন ভ্যানকুভার ডিক্লারেশন। এবার তারা আম্মান ডিক্লারেশন। একটু প্রসঙ্গত বলে রাখি, ভ্যানকুভার ডিক্লারেশন তারা দুটো বিষয় উল্লেখ করে। প্রথম বলে যে পর্যটন হলো পৃথিবীর প্রথম শান্তির শিল্প। তাই ওই ঘোষণার অংশে বলে পৃথিবীর সকল পর্যটক একজন সম্ভাব্য শান্তির দূত। পর্যটক তো দুষ্ট মানুষও হতে পারে, খারাপ কাজও করতে পারে, যদি না করে এই জন্য সম্ভাব্য শান্তি। এবং ওই যে ওখানে বলেছেন যে পর্যটন পৃথিবীর প্রথম শান্তির শিল্প। পর্যটন কেন শান্তির শিল্প? প্রত্যেকটা শিল্পে, পৃথিবীর প্রত্যেকটা শিল্পেই যুদ্ধ হয়, যুদ্ধ মানে প্রতিযোগিতা। এবং সর্বশেষ প্রতিযোগিতা হলো সবচেয়ে খারাপ ধরনের প্রতিযোগিতা হলো প্রাইস ওয়ার। এখন সেখানে তারা বলেছেন যে ট্যুরিজমকে কেন্দ্র করে কোনো ওয়ার বা কোনো কনফ্লিক্ট হবে না এই কারণের জন্য যে প্রত্যেকটা পর্যটন পণ্য ইউনিক। আমি যদি ভারতের মিরামার বিচের কথা বলি,
আর আমি যদি কক্সবাজার বিচের কথা বলি তাহলে মিরামার বিচের সাথে কক্সবাজার বিচের কোনো তুলনা হয় না। আমি যদি থাইল্যান্ডের ক্রাবির বিচের কথা বলি তাহলে তার সাথে তুলনা হয়। তিনটি আলাদা জিনিস। এবং একজন পর্যটক যখন কোনো একটা জায়গা থেকে যাবেন এই তিনটির দূরত্ব আলাদা এবং তিনটির সেবা প্রদান প্রকৃতিও আলাদা, সবকিছুই আলাদা। তাহলে সব যদি আলাদা হয় তাহলে প্রাইস কেন এক হবে? যে কারণের জন্য কোনো প্রাইসও আর হতে পারে না। কিন্তু বাজারে আমার দুটো বল পেন পাওয়া যায়, একটার দাম 5 টাকা, একটার দাম 6 টাকা, দুইটার লেখে একই রকম। তো সেই কারণের জন্য তাদেরকে প্রাইস ওয়ারে নামতে হয়। পর্যটনকে এই জন্য বলা হয়েছে যে পর্যটনের এক পণ্যের সাথে অন্য পণ্যের বা এক সেবার সাথে অন্য সেবার যেহেতু কোনো প্রতিযোগিতা নাই, এই কারণের জন্য এটা হলো কোনো অশান্তির সৃষ্টি করে না, এটা পৃথিবীর প্রথম শান্তির শিপ। আচ্ছা, এটা ভ্যানকুভার ডিক্লারেশন। আম্মান ডিক্লারেশনে এসে 20 বছর পরে তারা বললেন যে তারা অবজার্ভ করলেন যে সারা পৃথিবীতে পর্যটনের সাথে মানুষের যেভাবে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে, পর্যটন যেভাবে সোসাইটিতে নানামুখী কন্ট্রিবিউশন করে যাচ্ছে, ইকোনমিক কন্ট্রিবিউশন, সোশ্যাল কন্ট্রিবিউশন, রিলিজিয়াস কন্ট্রিবিউশন, কালচারাল কন্ট্রিবিউশন, হিউম্যান কন্ট্রিবিউশন, নানান ধরনের যে কন্ট্রিবিউশন করে যাচ্ছে, সুতরাং তারা এসে বললেন যে এই পর্যটন আগামী দিনে এটা আমাদের মৌলিক চাহিদার আরেকটি চাহিদায় পরিণত হওয়া উচিত। এই যে এত বড় একটি সত্য কথা আম্মানে বলা হলো, সেটি কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষা এবং অনেক বড় নোটিস। হ্যাঁ, নোটিস এই কারণের জন্য যে পর্যটন আগামী দিনে মানুষের মৌলিক চাহিদার ভেতর প্রবেশ করতে যাচ্ছে। এখন আমরা অন্য দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি, আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে 5টা বা 6টা, এগুলো সবগুলি পর্যটনের ভেতরে আছে। তাহলে পর্যটনকে ভিন্ন রকমভাবে আলাদা করে মৌলিক চাহিদার মধ্যে যুক্ত করতে হবে কেন? হবে এই কারণের জন্য, বা এটি হতে পারে এই কারণের জন্য যে পর্যটন এই 5টি মিলে ইটসেলফ একটা নতুন কম্বো প্যাকেজের মতো হাজির হয়েছে আমাদের সামনে, যেটাকে আমাদের ইগনোর করার সত্যিকার অর্থে কোনো সুযোগ নেই। তো যে কারণের জন্য পর্যটন আমাদের পৃথিবীতে উদ্ভাবিত সর্বশেষ একটি ফেনোমেনা অথবা শিল্প, যাই কিছু বলি, যদি বলে থাকি, তাহলে এই পর্যটন একটি বিষয়ভিত্তিক পৃথিবীতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। অনেক পুরাতন সাবজেক্ট আমাদের আছে, সেই সাবজেক্ট ভিত্তিক বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় দিতে হয়নি। এই পৃথিবীতে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এগুলি হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলো হয়েছে। অনেক সাবজেক্টের উপর বিশ্ববিদ্যালয় হয়নি, যেমন সোশ্যাল সায়েন্স ইউনিভার্সিটি এরকম পাওয়া যায় না, ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স এরকম পাওয়া যায় না। কিন্তু ট্যুরিজম ইউনিভার্সিটি এরই মধ্যে পৃথিবীতে অনেক জায়গাতে হয়েছে। তাই? হ্যাঁ, অনেকগুলি দেশে ট্যুরিজম ইউনিভার্সিটি হয়েছে। এখন মজাটা হলো যে এই যে ট্যুরিজম ইউনিভার্সিটি হলো, এটা কেন? এটাকে মানুষ জোর করে তৈরি করছে তা না। এটা হলো মানুষের জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে এর নেসেসিটি যত বেড়ে যাচ্ছে, তত মানুষ বুঝছে যে এটাকে একটি জায়গাতে এনে আরো উচ্চশিক্ষা, আরো পরিশীলিত রূপ, আরো গবেষণা এসব করে এটাকে এমন একটি জায়গার মধ্যে আনতে হবে যেন এটা যদি ভবিষ্যতে আমাদের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হয়, তখন যেন মানুষের জীবনের প্রত্যেকটা বিষয়কে সে সার্ভ করতে পারে। তো এই যে কতগুলি বিষয়, এগুলি কিন্তু আমাদের বিশেষভাবে লক্ষণীয়। তা আমি ঘুরে এসে আবার ওই কথাটা বলি যে এই যে পর্যটনের একজন ব্যক্তি বা একটি সমাজের উপর এই যে অবদান, এই সমস্ত বিষয়গুলি যখন আমার নজরে আসে, তখন আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি ফিলোসফিক্যাল স্টেটমেন্ট দিয়ে এই জায়গাটিকে আমাদের বোধের মধ্যে এবং মানুষের বোধের মধ্যে আনা, এটি সম্ভবত খুব জরুরি। কারণ একটা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট থেকে অনেকগুলি বিষয় মানুষের কাছে পরিষ্কার হয়, অথবা মানুষ পরিষ্কার করতে তখন উদ্যত হয় যে এরকম একটি কথা, তাহলে এর পিছনকার কারণটা কি। ওকে, এবং ঠিক এই সময়ে আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে আপনি এই বইয়ে লিখেছেন যে জীবনের উপাদান ইকুয়াল টু পর্যটনের উপাদান, ব্যাখ্যাও তাই করলেন। আবার কিছু মৌলিক চাহিদার কথা বললেন। তো এখন দেখা যায় যে আমাদের জীবনের যে মৌলিক চাহিদা, সেটা হচ্ছে প্রথম হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আপনি হচ্ছে পর্যটনের উপাদানের কিন্তু চিকিৎসাটা আপনি রাখেননি। মানে এটা একটু হয়ে গেল না যে চিকিৎসার কি তাহলে কোনো অবদান নাই, বা ওটার কি গুরুত্ব নাই? হ্যাঁ,
এখানে যে কারণটির জন্য সেটি আমি বলি সেটি হলো যে একজন মানুষ এবং পর্যটকের মধ্যে পার্থক্য হলো যে নিজ বাসস্থানে যখন বাস করেন তখন তিনি সাধারণ মানুষ, তিনি যখন গন্তব্যে যান তখন তিনি পর্যটক হয়ে যায়। হ্যাঁ, এই কিন্তু পার্থক্য, আর তো কিছু না। না, এখন এই যে তিনি এখানে যখন থাকেন তখন তার নানাবিধ রোগবালাই হতেই পারে। এই কারণের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, জীবনের মৌলিক উপাদান হিসেবে আমরা যাকে চিহ্নিত করেছি চিকিৎসা। কিন্তু একজন মানুষ যখন একটি গন্তব্যে যান তখন অসুস্থতার বিষয়টিকে তিনি মানে যাবার পূর্ব থেকে যে কয়দিন অবস্থান করেন সেই কদিন তিনি কিন্তু খুব সিরিয়াসলি এটাকে নিজের উদ্যোগে এটিকে প্রটেক্ট করার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো চিকিৎসা পর্যটনের সাথে যে যুক্ত নাই তার সেটি আছে, চিকিৎসা পর্যটন যেমন সেটি আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু আমার পর্যটনের যে 4টি প্রধান উপাদান, এই 4টি উপাদানের মধ্যে চিকিৎসা ওই গুরুত্বে প্রবেশ করে নেই এই জন্য যে পর্যটকদের জন্য অন্ততপক্ষে 4টি উপাদানের মধ্যে চিকিৎসাকে জায়গা দেবার কোনো সুযোগ নেই। তিনি সাডেনলি অসুস্থ হতে পারেন, সেটি ভিন্ন কথা, কিন্তু যে 4টি ছাড়া পর্যটন হবেই না। এবং এই 4টি কিন্তু আকর্ষণ, চিকিৎসা কিন্তু আকর্ষণ না। যেমন মানুষ স্থানের আকর্ষণে যায়, খাদ্যের আকর্ষণে যায়, তারপরে কোনো একটি কাজের আকর্ষণে যায়, তারপরে কোনো একটি বিনোদন উপভোগ করার আকর্ষণে যায়। কিন্তু অমুক জায়গাতে গেলে অসুস্থ হয়ে যাবে এই আকর্ষণে মানুষ যায় না। তো এইসব কারণের জন্য চিকিৎসাটা এর 4টি যে প্রধান উপাদান, এই 4টি প্রধান উপাদানের মধ্যকার এটি কোনো উপাদান না এবং এটি হতেও পারে না। হ্যাঁ, অসুস্থ হলে তাকে সাপোর্ট সার্ভিস হিসেবে চিকিৎসা দিতে হবে, সেটি আছে। আমারও যে কিছুক্ষণ আগে যে কথা বললাম যে চিকিৎসা পর্যটন যেখানে আছে, অর্থাৎ চিকিৎসার জন্য যেখানে যেতে হবে সেটা তো ভিন্ন ধরনের পর্যটন। হ্যাঁ, মানে ওটা হচ্ছে যে ঠিক মৌলিকে আসবে না, কিন্তু ওটা আলাদা পর্যটন হতে পারে, যে চিকিৎসা পর্যটন যেটা যে জীবনের সকল জীবনমুখী কর্মকাণ্ডের যোগপদ, জীবনমুখী কর্মকাণ্ডের মধ্যে চিকিৎসা তো আছে। আচ্ছা, এটাকে পর্যটনের ভেতর থেকে বাদ দেবার সুযোগ নেই। আর আপনার এই দ্বিতীয় চ্যাপ্টারে আমি আর একটা ছোট্ট একটা টার্ম দেখেছি, যেটা হচ্ছে আমি নিজে অতটা ভালো বুঝতে পারিনি, সেই হিসেবে গ্যাস্ট্রোনমিক ট্যুরিজম। হ্যাঁ, মানে চিকিৎসা পর্যটন তো বুঝলাম যে ওটা আমাদের দরকার আছে, কিন্তু ওটা মৌলিক চাহিদা না এটা ইয়েতে। তো গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমটা যদি একটু অল্প কথায় ব্যাখ্যা করতেন। এই গ্যাস্ট্রোনমি শব্দটা এসছে গ্যাস্ট্রিক থেকে, গ্যাস্ট্রিক মানে পাকস্থ। তাহলে এই পাকস্থলিতে আমি যে খাবারটা নেই এইটুকু জায়গা থেকে একটা ট্যুরিজম জন্ম লাভ করেছে, এটি গ্যাস্ট্রোনমি ট্যুরিজম। আচ্ছা, তো গ্যাস্ট্রোনমি ট্যুরিজমের বিষয়টি হলো মানে খাবারের আকর্ষণে, খাদ্যের না, খাবারের আকর্ষণে একজন মানুষ যখন যায়, যেমন আমরা যখন বলি যে হাজির বিরিয়ানির জন্য কিন্তু পুরান ঢাকা যাই, তাহলে এই যে এটা আমি গলাধকরণের উদ্দেশ্যে এই খাবারটার জন্য যাচ্ছি, এটার নাম হলো গ্যাস্ট্রোনমি ট্যুরিজম। তো এটা বিভিন্ন জায়গাতে এই খাবারের যে আকর্ষণ, এই খাবারের আকর্ষণ দিয়ে গ্যাস্ট্রোনমি ট্যুরিজমটা ডেভেলপ করে। এখানে প্রসঙ্গক্রমে আমি আর 2টা টার্ম একটু হ্যাঁ, মানে যদি ওই যে ফুড ট্যুরিজম বা ফুড ট্যুরিজম এবং গ্যাস্ট্রোনমি ট্যুরিজম হলো ফুড ট্যুরিজম থেকে আলাদা, আবার ক্ষেত্র বিশেষে পার্ট অফ ফুড ট্যুরিজম। আচ্ছা, কিন্তু ফুড ট্যুরিজমটা আরো বড়। ফুড কোনটা আর গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমের যে খাবার কোনটা, আমি যদি সহজ উদাহরণ দিই, আমাদের চাল ফুড, ভাতটা হলো খাবার, কারণ আমি চালটা খাই না, ভাত খাই। তাহলে এই যে চাল কেন্দ্রিক যদি একটি ট্যুরিজম হয়, অথবা আমি যদি খুলনার দিকে চিংড়ি, চুইঝাল, অথবা ভালো গলদা এবং বাগদা 2 চিং, তাহলে এই যে চুইঝাল, আমি এটা ভালো এক্সাম্পল হবে। আচ্ছা, চুইঝালের যে উৎপাদন ব্যবস্থা, এটা যদি কোনো পর্যটক দেখতে যান তাহলে এটা হবে কৃষি পর্যটন। চুইঝাল হারভেস্ট করার পরে
এটি খাবারের জন্য যেভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়, এটা যদি কেউ দেখেন বুঝেন, তাহলে এটা হলো ফুড ট্যুরিজম। আর চুই ঝাল দিয়ে যখন গরুর মাংস হোক, মুড়ি মাখানো হোক, এটা যখন তিনি খান, এটা হলো গ্যাস্ট্রোনমিক ট্যুরিজম। আচ্ছা, তার মানে এই যে একটা বিষয়কে যে 3 রকম ভাবে করে দেখা, তো এই জায়গাগুলি ট্যুরিজমে এত মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করা হয়েছে যে সহস্রাধিক ধরনের ট্যুরিজম পৃথিবীতে আছে। এগুলি এত স্পেসিফিক করা হয়েছে। তো গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমে আবার ফেরত আসি। গ্যাস্ট্রোনমিক ট্যুরিজম হলো খাবার ওরিয়েন্টেড ট্যুরিজম। এখন পৃথিবীতে কিছু কিছু দেশ গ্যাস্ট্রোনমিক ট্যুরিজম নিয়ে কিন্তু ডেভেলপ করছে, কিছু কিছু দেশ। তার মধ্যে যদি আমি থাইল্যান্ডের কথা বলি, চাইনিজও বোধহয় আছে নাকি? না, চাইনিজরা গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমে আসতে পারেনি। তার কারণটা হলো যে চাইনিজ টেস্টটা সকলের কাছে খুব গ্রহণযোগ্য টেস্ট। আচ্ছা, কিন্তু থাই খাবারের টেস্ট এবং ভ্যারাইটিস নেচার অফ টেস্ট এটা মানুষের কাছে গ্রহণযোগ্য। এখানে সবচেয়ে বেশি অগ্রগামী অবস্থার মধ্যে আছে তুরস্ক। তুরস্ক ফ্রেঞ্চ ফুডের তো অনেক নাম শোনা যায়, কিন্তু টার্কিশ ফুড, হ্যাঁ, টার্কিশ ফুডের কিন্তু একটা ওয়াইড নেচারের পপুলারিটি আছে, পার্টিকুলারলি টার্কিশ সুইট মিট। টার্কিশ সুইট মিট কত রকম ভাবে যে ওরা সুইট মিট করতে পারে, এটা সত্যি ভাবা যায় না। তো এর সাথে ওরা এই মানে হালাল ফুডটাকে যুক্ত করার জন্য, মানে এমনিতেই ভ্যারাইটিস নেচার অফ খাবার, তার সাথে হলো হালাল, এই দুটি বিষয়কে যুক্ত করে, মানে এখন আমি যতটুকু এই পর্যন্ত দেখতে পাই, তাতে করে গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমে ওরা একেবারে খুবই সামনের কাতারে। এবং প্রতি বছর ওখানে একাধিক ইন্টারন্যাশনাল কনফারেন্সে তুরস্কে এই শুধু গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমকে কেন্দ্র করে। আচ্ছা, সুতরাং গ্যাস্ট্রোনমিক ট্যুরিজম এটা আরেকটা বিষয়। এখন প্রশ্ন হলো, এটাই বা জীবনের সাথে বা জীবন এইভাবে কিভাবে তৈরি করে? জীবন তৈরি করে যে এক একটা অঞ্চলে, আমি যদি ফুডকে বলি, ফুডের একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি ডেফিনেশন আছে। ফুড হলো টেস্ট অফ এ প্লেস। টেস্ট অফ এ প্লেস, অর্থাৎ বাংলাদেশের যে টেস্ট, এটা বাংলাদেশের খাবার। ভারতের যে টেস্ট, এটা ভারতের খাবার। শ্রীলঙ্কার যে টেস্ট, এটা শ্রীলঙ্কার খাবার। তুরস্কর যে টেস্ট, এটা তুরস্কের খাবার। সারা পৃথিবীর মানুষের খাবার কিন্তু একরকম না। তাহলে টেস্ট অফ এ প্লেস, তো টেস্ট অফ এ প্লেসটা হলো গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন। সো এই যে টেস্ট অফ এ প্লেস, এবং টেস্ট অফ এ প্লেস মানে এটা মানে টেস্ট অফ এ প্লেস হলো নেটিভ যে টেস্ট, এই নেটিভ টেস্ট অফ এ প্লেস। যেমন বাংলাদেশে বসে আমি যদি থাই ফুড খাই, তাহলে এটা আমার টেস্ট অফ এ প্লেস হলো না। এখানে যদি চাইনিজ ফুডের জন্য আমি অন্যকে অ্যাট্রাক্ট করি, এটা হবে না। তাহলে আমার এখানে যে নেটিভ অথেন্টিক আমার যে ফুড, এই ফুডটা দিয়ে যদি আমি মানুষকে অ্যাট্রাক্ট করি, তাহলে এটা হবে আমার টেস্ট অফ এ প্লেস, এবং এটা হবে আমার গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমের একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রাকশন। এখন প্রশ্ন হলো, এর সাথে আমার জীবন গড়ার সম্পর্কটা কি? সম্পর্কটা হলো, যেমন আমি আমাদের ভূখণ্ডের প্রশ্ন যদি আসি, আমাদের এখানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6 মাস হলো গ্রীষ্মের সূর্যের প্রভাব থাকে। মানে সূর্যের যে প্রখরতার প্রভাব থাকে, শুধু প্রখরতাই না, প্রভাব। আচ্ছা, মানে সূর্যের প্রভাব তো শীতকালেও থাকে না? আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 6 মাস আমাদের এখানে চন্দ্রের প্রভাব থাকে। ও আচ্ছা, এখন এটা তো জানতাম না। এই ভূখণ্ডে বা আমাদের আরো সারাউন্ডিংস কিছু অঞ্চল জুড়ে, এই কারণের জন্য এই 6 মাস যখন সূর্যের প্রভাব থাকে, তখন আমাদের এখানে প্রচুর ফল হয়। আমাদের এখানে যখন চন্দ্রের প্রভাব থাকে, তখন প্রচুর সবজি হয়। বাংলাদেশে কিন্তু শীতকালে কোনো ফল নাই, একমাত্র বড়ই ছাড়া। আচ্ছা, তো এই যে আমাদের এখানে এই যে ফুড তৈরি হচ্ছে, এই ফুড দিয়ে আমাদের যখন কি বলে আমাদের মিল তৈরি হচ্ছে, তখন এটা কিন্তু আমাদের জীবনের উপর কিন্তু একটা প্রভাব ফেলছে প্রতিনিয়ত। যে কারণের জন্য গ্রীষ্মকালে আমরা ফল খাবার জন্য অস্থির থাকি। আমরা অনেকেই শুধু ভাত ছাড়া আম খাই। আবার উইন্টারে আমরা যখন প্রবেশ করি, তখন আমরা ফল পাই না, তখন প্রচুর পরিমাণে সবজি খাই।
কেউ ভাত বাদ দিয়ে সবজি খাই। অনেকেই আছে। তাহলে এই যে জীবনটা যে তৈরি হচ্ছে আমার, এই যে নেচারের যে উপাদানগুলি দিয়ে আমি যখন পর্যটককে আকর্ষণ করি, তখন আমি কি বলি? গ্রীষ্মকালে আসো, ফল খাও, এবং এই সময় শীতকালে আসো, সবজি খাও। সুতরাং এগুলি কিন্তু আমার পর্যটনেরও উপাদান। এবং আমি যদি গ্যাস্ট্রোনমিক ট্যুরিজমের কথা বলি, তাহলে আমি একজন পর্যটককে যদি খাবারের জন্য আকর্ষণ করি, আমি যদি তাকে ভেজিটেবল দিয়ে যদি তাকে সন্তুষ্ট করতে চাই বা তাকে সার্ভ করতে চাই, তাহলে আমাকে তাকে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র এই সময়ের মধ্যেই তাকে ডাকতে হবে। সুতরাং এই যে প্রকৃতির যে অমোঘ কতগুলি কি বলবো নিয়ম আছে, শৃঙ্খলা আছে। এবং শৃঙ্খলা, ওর ভেতরে যে আমরা থাকি, এবং পর্যটনটাকেও আমরা কিন্তু সেভাবেই দেখি, পরিচালনা করি, এবং আমাদের পর্যটকদেরকেও আমরা কিন্তু এইভাবে আকর্ষণ করি। স্যার, আপনার কাছে তো যখন বসি তখন তো মানে প্রতিদিনই, অন্য সময়ে তো খালি শুনি আর শুনি, প্রশ্ন করার আসলে তেমন কোনো কিছু থাকে না, কারণ সবই নতুন শুনি, নতুন নতুন ব্যাপার। তারপরও আপনার মানে আজকের পর্বের হয়তো এটাই শেষ প্রশ্ন হতে পারে। মানে আমি যেহেতু কম জানি, এই জন্য আসলে খুব ভালো প্রশ্ন করাও যাচ্ছে না। তো আপনার এই বই থেকেই আমি একটা দেখেছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক চেতনা বাস্তবায়নের কর্মকাণ্ড হলো পর্যটন। এটা তো পুরোটা একটা পলিটিক্যাল ব্যাপারে মনে হয় ধীরে ধীরে ঢুকতেছি আলাপের, নাকি? মানে রাজনীতিটা চেতনা, আমি বলি যে রাজনীতিটা আসলে একটি রাষ্ট্রের কি কাজ করে। আমরা রাজনীতিটাকে কেন আমাদের মানে পৃথিবীর মানুষ রাজনীতিটা কেন সৃষ্টি করলো, এবং রাজনীতিটাকে প্রত্যেকটা রাষ্ট্রে কেন এত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। রাজনীতির কতগুলি দায় এবং দায়বদ্ধতা আছে, কিছু কাজ আছে। রাজনীতির কাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড বা একটি নির্দিষ্ট গোষ্ঠী, তাদের যে মানুষ, অন্যান্য প্রাণী এবং যে সম্পদও আবার দুই ধরনের, দৃশ্যমান এবং অদৃশ্য। এই সকল সম্পদ, এই সকল মানুষ, এই সকল সম্পদ দিয়ে কিভাবে তারা বেঁচে থাকবে, এই মানুষেরা কিভাবে জীবন সামনের দিকে এগিয়ে নেবেন, উৎকর্ষ সাধন কিভাবে করবেন, এই সমস্ত বিষয়গুলির একটা পরিকল্পনা করা এবং সকল মানুষকে নিয়ে বাস্তবায়নের দায়িত্বই রাজনীতি। রাজনীতি আর কিছুই না। রাজনীতি মানে ক্ষমতায় বসা না। এখন ক্ষমতায় বসার প্রশ্নটি আসে ওই কারণের জন্য যে একটি রাজনৈতিক দল তারা যেভাবে এই সম্পদ, মানুষ এবং সামগ্রিক পরিস্থিতিটাকে পরিচালনা করতে চান, ক্ষমতাটা যদি তারা না বসতে পারেন, তাহলে তাদের এই পুরো বিষয়টা তারা বাস্তবায়ন করতে পারেন না। এই কারণের জন্য রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় বসতে হয়। এখন রাজনৈতিক দলগুলি তারা যে রাষ্ট্র পরিচালনা করবেন বা একটা ভূখণ্ড পরিচালনা করবেন, সেটা কিসের উপর ভিত্তি করে করবেন? এটা করবেন মানুষের ইচ্ছা, মানুষের চাহিদার উপর, এবং ওই মানুষ দ্বারাই, কারণ তাদেরকে পরিচালনা করার জন্য অন্য ভূখণ্ড থেকে মানুষ আমদানি করার কোনো সুযোগ নেই। তাহলে তা যদি হয়, তাহলে প্রথমেই তাদের চাহিদাটা বুঝতে হবে এবং তাদের যোগ্যতা এবং সক্ষমতা, এই দুটা বিষয়কে কিন্তু বিবেচনায় নিয়ে তারপর পরিচালনার কাজে হাত দিতে হবে। আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো অনেক মানুষ, এখানে খাবার নাই, এখানে কর্মসংস্থান নাই, এখানে আর্থিকভাবে মানুষ দরিদ্র। আমি যদি শুধু এই তিনটা বিষয়কেও ধরি, তাহলে এই তিনটি বিষয়কে সুনির্দিষ্টভাবে, সুবিন্যস্তভাবে এটি ব্যবস্থাপনার দায়িত্ব হলো পলিটিশিয়ানরা, এবং এই কারণের জন্য রাজনীতিবিদরা কেবলই একটি রাষ্ট্রের ম্যানেজারিয়াল কাজ করে, অন্য কোনো কাজ করে না। এটি করা তাদের উচিত না, দায়িত্ব না। প্রশ্ন হলো পর্যটনের সাথে কি কম জড়িত। পর্যটন, আগেই যেহেতু বলেছি যে পর্যটন হলো মানুষের কি বলে সেট অফ লাইফ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। তাহলে সেট অফ লাইফ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস যদি হয়ে থাকে, তাহলে মানুষের জীবনধারা, জীবনযাত্রার সাথে তো পর্যটন বসেই আছে। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো তাদের এই সেট অফ লাইফ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসগুলিকে বিবেচনায় নিয়ে তারপর রাষ্ট্রটা পরিচালনা করো। এবং এইটুক যদি কোনো রাষ্ট্র করে, তাহলে সেটাকেই আমরা একটি পর্যটন বান্ধব রাষ্ট্র বলতে পারি, আর কিন্তু কিচ্ছু না। জায়গাটি কেমন, এবার উদাহরণ দিই। যশোরের গদখালিতে ফুল হয়, এবার মানুষ ফুল দেখতে যান, ফুল কিনতে যান।
তাহলে যশোরের রাস্তা যদি মেরামত করতে হয় তাহলে গদখালির রাস্তাটিকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা দরকার। অনেক মানুষ যায়। হ্যাঁ, যশোরে গদখালিতে মানুষ ফুল দেখতে যান, ফুল কিনতে যান। তাহলে এই যে ওই রাস্তাটিকে যে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করে দিল বা রাস্তাটা তৈরি করে দিল, এটাই হলো পর্যটন বান্ধব রাষ্ট্রের দায়িত্ব। কক্সবাজারে মানুষ বেশি যায়, সেই কারণের জন্য কক্সবাজারের রাস্তাটা সুপরিসর করা, অথবা রাস্তায় না হলে সেখানে রেল দেওয়া, রেলে না হলে সেখানে বিমান দেওয়া, যত রকমের প্রবেশের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলি তৈরি করে দেওয়া। এটি হলো পর্যটন বান্ধব রাষ্ট্রের কতিপয় কর্মকাণ্ডের বিষয়, এবং এটার নামই হলো যে পর্যটনকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা। পর্যটন তো আলাদা কিছু না। পর্যটন অমুক জায়গায় একটা ফুর্তিবাজির বিষয় করতে হবে আমার অন্য জায়গাটা বাদ দিয়ে, এটা কিন্তু মোটেও না। মানুষের জীবনযাত্রার সাথে যেসব উপাদানগুলি আছে সেসব উপাদানগুলিকে যদি সহজ করে দেওয়া যায় তাহলে এটা হয়। বাংলাদেশ একটি বড় দেশ, এখানে প্রায় ৮৭,০০০ গ্রাম আছে। আমাদের ৮৭,০০০ গ্রামে যদি বৈচিত্র্য আমরা উদ্ভাবন করতে যাই তাহলে অন্তত পক্ষে নিদেন পক্ষে আমি অনুমান করি অন্তত ১০০০ ধরনের বৈচিত্র্য পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে ১০০০ ধরনের বৈচিত্র্য যদি পাই তাহলে এই ১০০০ ধরনের বৈচিত্র্য মানুষ যেন দেখতে পারে, এর জন্য রাস্তা, এর জন্য অ্যাকোমোডেশন, এর জন্য ফুড, এটা যদি একটি রাষ্ট্র তৈরি করে দেয় তাহলে এটার নামই হলো পর্যটন বান্ধব রাষ্ট্র, পর্যটন বান্ধব সরকার। এবং মানুষের এই যে পর্যটনের যে চাহিদা এবং লাইফ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসগুলিকে অ্যাড্রেস করা, সেটাই হলো এটা। তো তা যদি হয় তাহলে রাষ্ট্র পরিচালনার সাথে পর্যটনের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়। এটা হয়তো আমাদের সোসাইটিতে এখনো এই জায়গাটি সেভাবে আসেনি বা মানুষ অত সচেতন না। এটা ওইভাবে বুঝতে পারে না। মানুষের চাইতে যারা রাষ্ট্র পরিচালনা ওনাদের করে বলছি আর কি। হ্যাঁ, শুধু তা না, হ্যাঁ, আমি অন্য যে কথাটি বলতে চাই সেটি হলো পৃথিবীতে যত রকমের কূটনীতি আছে, এ পর্যন্ত ১৪-১৫ ধরনের কূটনীতি আছে, তার মধ্যে সর্বশেষ যে কূটনীতিটি যুক্ত হয়েছে এটি হলো পর্যটন কূটনীতি। কূটনীতিতেও পর্যটন প্রবেশ করেছে। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে তার কূটনৈতিক আচরণ কি হবে এটাও পর্যটন নির্ধারণ করে দিচ্ছে অনেকগুলি রাষ্ট্রকে। তো সুতরাং রাজনৈতিক এবং কূটনৈতিক কোনো জায়গা থেকে পর্যটনকে আলাদা করবার কোনো সুযোগ নেই। আবারও যদি সেই প্রশ্নে আসি তাহলে একটা দেশের রাজনীতি যেভাবে গড়ে উঠবে সেভাবে কিন্তু ওই দেশের মানুষের জীবনধারাও গড়ে উঠবে। সুতরাং এই যে জীবন যে তৈরি করে পর্যটন, এটার প্রত্যেকটা এভরি স্ফিয়ার অফ লাইফ এবং এভরি স্টেজেস অফ লাইফ এটা প্রমাণ পেতেই হবে, এবং আমরা সবসময় প্রমাণ পেয়ে চলছি যে পর্যটন জীবন তৈরি করে। আচ্ছা, আপনার কথা থেকে স্যার আমি যতদূর বুঝলাম, যেহেতু জীবনের উপাদান পর্যটনের উপাদান একই, পর্যটন ছাড়া জীবন নেই বা জীবনের বাইরে পর্যটন নাই, আপনার এখানে বুঝলাম। আর এখন পর্যটন বান্ধব রাষ্ট্র বলতে তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা আদর্শ রাষ্ট্র মানেই পর্যটন বান্ধব রাষ্ট্র। আদর্শ রাষ্ট্র একটি পর্যটন বান্ধব রাষ্ট্রই আদর্শ রাষ্ট্র, রাইট, আমি উল্টে বলেছি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আলোচনা থেকে যত কিছু নিলাম, তো আজকে আর হয়তো বেশি প্রশ্ন করলেও আমি আর নিজেই লোড নিতে পারবো না, এটা আমার নিজেরই অক্ষমতা। তো আমরা আজকে আলোচনা এই পর্যন্তই রাখি, আমরা পরবর্তীতে আমরা আপনার সাথে কথা বলবো, নিশ্চয়ই সেদিনও আমাদেরকে সময় দিবেন। ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমার এবং আমাদের কথা শুনবার জন্য। সম্মানিত দর্শক, এতক্ষণ নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন। এটা যেহেতু একাডেমিক ডিসকাশন, মনোযোগ তো আসলে খুবই দরকার। আমি নিজেও মনোযোগ দিয়ে শুনে তো নতুন আর তেমন কোনো কিছুই আমি নিজেও বুঝতেছি না কি বলে শেষ করব। তো আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা হয়তো এই ভিডিওটি একাধিকবার দেখবেন। জনাব মোখলেসুর রহমানের মতো বিজ্ঞজনের কথা হয়তো একইবারে বোঝা আমার জন্য কষ্টকর, আপনার জন্য কষ্টকর নাও হতে পারে। তো আমাদের পরবর্তী পর্বগুলোও শুনবেন, এই প্রত্যাশা থেকেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।